খবর শুনছেন বর্ধমান নিউজ টিভি ইউটিউব চ্যানেল থেকে। আজকের বিশেষ খবর হলো শ্লীলতাহানির অভিযোগে সিসি ক্যামেরার ফুটেজ প্রকাশ্যে আনার ঘোষণা রাজভবনের। মমতা এবং পুলিশ ছাড়া সবাইকে ফুটেজ দেখাতে আমন্ত্রণ জানালেন হাইকোর্ট। বাঁকুড়ায় চোর চোর স্লোগান শুনেই রেগে তেরে গেলেন শুভেন্দু। খুনের পরিকল্পনা দেবের বিরুদ্ধে এফআইআর করেছেন হিরণ। থাপ্পড় মেরে তাড়িয়ে দেব, ভোটের মাঝেই তৃণমূল নেতা কর্মীদের হুঁশিয়ারি মমতার। মোদির সবার আগেই খুঁড়ে দেওয়া হয় মাঠ, দিনরাত পাহারা দিতে বসল বিজেপি। রাহুল গান্ধী প্রথমবার মানুষের সামনে আম্বানি আদানির নাম নিলেন। একটু ভয় পেয়েছেন কি? প্রধানমন্ত্রীকে পাল্টা রাহুলের। আসছি বিস্তারিত খবরে। লোকসভা ভোটের মাঝেই বিস্ফোরক অভিযোগ ছিল রাজ্যপালের বিরুদ্ধে। এবার শ্লীলতাহানির অভিযোগে এবার সিসি ক্যামেরায় ফুটেজ প্রকাশ্যে আনার ঘোষণা রাজভবনের। টুইট পোস্ট করে রাজভবনের তরফে জানানো হয়েছে, যে দিন ঘটনা ঘটেছে বলে অভিযোগ সেই দিনের ছবি জনসমক্ষে আনা হবে। মেল করলে প্রথম 100 জন দেখতে পাবেন সিসি ক্যামেরার ফুটেজ। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বা তার পুলিশ এই ফুটেজ পাবে না, কারণ পুলিশ বেআইনি ও অসাংবিধানিক তদন্ত করেছে। ভর সন্দেহ শুভেন্দু অধিকারীকে লক্ষ্য করে চোর স্লোগান। ঘটনাকে কেন্দ্র করে তুমুল উত্তেজনা ছড়ালো বাঁকুড়ার সারেঙ্গায়। গাড়ি থেকে নেমে তেড়ে গেলেন রাজ্যের বিরোধী দলনেতা। পুলিশের সঙ্গে জড়ালেন বচসায়। 3 দফার ভোট হয়ে গিয়েছে, এখনো বাকি আরো 4 দফায়। স্বাভাবিকের প্রচারে ব্যস্ত সমস্ত রাজনৈতিক দলের নেতাকর্মীরা। বুধবার নির্বাচনী প্রচারে বাঁকুড়ায় গিয়েছিলেন শুভেন্দু অধিকারী। জানা গিয়েছে, সারেঙ্গায় আচমকায় শুভেন্দুর গাড়ি দেখে একদল চোর চোর স্লোগান তোলেন। ঘটনাকে কেন্দ্র করে স্বাভাবিকভাবে উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। মেজাজ হারান রাজ্যের বিরোধী দলনেতা। শটান গাড়ি থেকে নেমে তেড়ে যান তিনি। সঙ্গে থাকা নিরাপত্তা কর্মীরা তাকে আটকে দেন। তবে অশান্তি বিরাট আকার নেয়। এরপর পুলিশের সঙ্গে বচসায় জড়ান শুভেন্দু অধিকারী। রীতিমতো কথা কাটাকাটি হয়। তৃণমূলের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে দেন বিজেপি নেতা। বলেন, হার নিশ্চিত বুঝতে পেরে অশান্তির চেষ্টা করছে তৃণমূল। ঘটনাস্থলে পুলিশ থাকলেও তারা কোনো পদক্ষেপ করছে না বলে অভিযোগ তার। এ বিষয়ে এখনো তৃণমূলের কোনো প্রতিক্রিয়া মেলেনি। মঙ্গলবার কেশপুরের মাটিতে দাঁড়িয়ে দেব অভিযোগ করেন তিনি খবর পেয়েছেন এক দলীয় কর্মীকে খুনের পরিকল্পনা করেছে বিজেপি। ষড়যন্ত্রকারীদের মধ্যে ঘাটালের বিজেপি প্রার্থী হিরণও রয়েছে। আগামী 10ই মে থেকে 20 মের মধ্যে পশ্চিম মেদিনীপুরের কেশপুরে একজন বিজেপি কর্মীকে খুনের ষড়যন্ত্র করেছে তার দল। কেশপুরে ভরা সভা থেকে ঘাটালের তৃণমূল প্রার্থী দেবের এই ঘোষণায় শোরগোল জেলার রাজনৈতিক মহলে। এবার অভিনেতার সাংসদ দেবের বিরুদ্ধে পাল্টা অভিযোগ আনলেন তার প্রতিদ্বন্দ্বী বিজেপি প্রার্থী তথা অভিনেতা হিরণ চট্টোপাধ্যায়। তার দাবি, খুনের পরিকল্পনা করেছেন বিদায়ী সাংসদ এবং তার দল তৃণমূল। আর এ নিয়ে তারা থানায় এফআইআর করেছেন। পাশাপাশি দেবের বিরুদ্ধে নির্বাচন কমিশনে অভিযোগ জানানোর প্রস্তুতি নিচ্ছেন বলেও জানিয়েছেন হিরণ। মঙ্গলবার কেশপুরের মাটিতে দাঁড়িয়ে দেব অভিযোগ করেন তিনি খবর পেয়েছেন এক দলীয় কর্মীকে খুনের পরিকল্পনা করছে বিজেপি। ষড়যন্ত্রকারীদের মধ্যে ঘাটালের বিজেপি প্রার্থীও রয়েছেন। দেবের দাবি, ওই খুনের রাজনৈতিক ফায়দা তুলতে তৃণমূলের ঘাড়ে দোষ চাপাবে বিজেপি। তাই আগেভাগে তিনি সবাইকে সতর্ক করে দিচ্ছেন। বুধবার বীরভূমে নির্বাচনী প্রচারে গিয়েও একই কথা বলেন ঘাটালের তৃণমূল প্রার্থী। লোকসভা নির্বাচনের মধ্যে জেলায় জেলায় ঘুরে সভা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার 3000 হয়েছিল আরামবাগে। অপরূপা পোদ্দারের ছেড়ে এবার এই আসনে মিতালি বাগকে দাঁড় করিয়েছেন জোড়া ফুলশিবি। আজ মিতালি সমর্থনে আয়োজিত সভায় দাঁড়িয়ে বিজেপিকে নিশানা করার পাশাপাশি তৃণমূলের নেতা কর্মীদেরও হুঁশিয়ার দিলেন দলনেতা। আজকে সবাই দাঁড়িয়ে সিপিএম বিজেপিকে একযোগে আক্রমণ করেন মমতা। বলেন, সিপিএম এর হারমাদেরই বর্তমানে বিজেপি হারমাদ হয়ে গিয়েছে। ওদের আমার থেকে ভালো আর কেউ চেনে না। গড়বেতা থেকে আরামবাগ অবধি সিপিএম মাটির নিচে সুড়ঙ্গ খুঁড়ে রেখেছিল। মানুষকে খুন করে সেখানে ফেলে দিত, তাকে আর খুঁজে পাওয়া যেত না। এরপর নিজের দলের নেতা কর্মীদের সম্বন্ধে তৃণমূল নেত্রী বলেন, আমাদের কেউ যদি বদমাইশি করে তাহলে আমি তাকে থাপ্পড় মেরে তাড়িয়ে দিতে পারি, কিন্তু বিজেপি সেটা করবে না। সিপিএম এর হারমাদ এখন বিজেপিতে এসে গিয়েছে, টাকা দিয়ে ভোট কিনছে। এই মাঠের মালিক টিটাগড়ে পেপার মিল। এই মাঠ ভাটপাড়া পুরসভার নয়। টিটাগড় পেপার মিল কারখানার সিকিউরিটি ইনচার্জ মানবেন্দ্র বোস জানান, জোর করে পুরসভার এই মাঠ খুঁড়ে দিয়েছিলেন। আগামী 12ই মে যোগদলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভা হওয়ার কথা। সেই সভাস্থলে নিরাপত্তার পুলিশের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তোলেন ব্যারাকপুরের বিজেপি প্রার্থী অর্জুন সিং। তার অভিযোগ, ভোটপাড়া পুরসভা চক্রান্ত করে সভাস্থলে মাঠ খুঁড়ে দিয়েছে। প্রধানমন্ত্রী নিরাপত্তা থাকা এসপিজিকে এ ব্যাপারে অভিযোগ জানিয়েছেন বলেও জানান অর্জুন সিং। তবে বুধবার সকাল থেকে মাঠের ছবিটা উল্টো। যে মাঠ মঙ্গলবার খুঁড়ে দিয়েছিল ভাটপাড়া পুরসভা, এদিন সেই মাঠের রোলার চালিয়ে সমান করে দিচ্ছেন বিজেপির কর্মীরা জানাচ্ছেন তারা পুলিশের ওপর ভরসা না করে পালা করে পাহারা দিচ্ছেন মাঠে। বিজেপির এক স্থানীয় নেতা বলেন, এটা একটা কোম্পানির মাঠ, পুরসভার মাঠ নয়। তারপরেও ইচ্ছাকৃত এটা করা হয়েছে। তবে এই মাঠের মালিক টিটাগড়ের পেপার মিল। এই মাঠ ভোটপাড়া পুরসভার নয়। টিটাগড় পেপার মিলের কারখানার সিকিউরিটি ইনচার্জ মানবেন্দ্র বোস জানান, জোর করে পুরসভার এই মাঠ খুঁড়ে দিয়েছিল। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয়েছে বলে তিনি তেলেঙ্গানার সভা থেকে রাহুল গান্ধীকে নিশানা করেন প্রধানমন্ত্রী। তার সরকারের বিরুদ্ধে ওঠা অভিযোগের পাল্টা তোপ দাগেন প্রধানমন্ত্রী। আম্বানি আদানি খোঁচার পাল্টা জবাব দিলেন রাহুল গান্ধী। এক ভিডিও বার্তায় তিনি চাচাছোলা ভাষায় বলেন, এই প্রথমবার শিল্পপতি মুকেশ আম্বানি ও গৌতম আদানির নাম জনসমক্ষে নিলেন প্রধানমন্ত্রী। মেদিনীপুরের জেলার সব লোকসভা আসনে তাই সেই 5 আসনকে পাখির চোখ করে
খুঁটি সাজাচ্ছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মেদিনীপুরের এই ভূমিপুত্র আগামী 12 থেকে 23 মে নিজের যাবতীয় কর্মসূচি সাজাচ্ছেন এই 5 লোকসভাকে কেন্দ্র করেই। ইতিমধ্যে রাজ্যে বিজেপি নেতৃত্ব ও বিধানসভা নিজের অফিসে সে কথা তিনি জানিয়ে দিয়েছেন বলে পদ্ম শিবির সূত্রে খবর। বর্তমান প্রশাসনিক মানচিত্র অনুযায়ী 3 জেলার 5 আসনের মধ্যেই 11 দিন নিজেকে সীমাবদ্ধ রাখবেন নন্দীগ্রাম বিধায়ক। 25 মে কাথি, তমলুক, ঘাটাল, মেদিনীপুর ও ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রে ভোট হবে। গতবার পশ্চিম মেদিনীপুর জেলা, মেদিনীপুর ও ঝাড়গ্রাম আসন জিতে নিয়েছিল বিজেপি। অপরদিকে ঘাটাল সহ কাথি, তমলুকে জিতেছিল তৃণমূল। 2019 সালের লোকসভা ভোটে শুভেন্দু ছিলেন তৃণমূলের, তাই তৃণমূল প্রার্থী হিসেবে কাঁথিতে পিতা শিশির অধিকারী ও তমলুকে ভাই দিব্যেন্দু অধিকারীকে জেতাতে বড় ভূমিকা ছিল তার। এই 5 বছরে হলদি নদী দিয়ে বয়ে গিয়েছে কয়েক কোটি গ্যালন জল। কালের এই যাত্রায় শুভেন্দু তার রাজনৈতিক ঠিকানা বদল করে ঘাসফুল ছেড়ে চলে গিয়েছেন পদ্ম শিবিরে। তার এই ফুল বদলের সঙ্গে সঙ্গেই বদলে গিয়েছে অবিভক্ত মেদিনীপুর জেলার ভোটের সমীকরণ। 2018 সালের পঞ্চায়েতের ভোট থেকেই পশ্চিম মেদিনীপুরের শক্তি বৃদ্ধি শুরু করেছিল বিজেপি। আর 2021 সালে শুভেন্দুর দল বদলের পর পূর্ব মেদিনীপুরেও দাপট দেখাতে শুরু করেছেন পদ্মপতি, যে কারণে এবার 2 মেদিনীপুরের 5টি আসন জেতার লক্ষ্যমাত্রা স্থির করেছে বিজেপি। সুপ্রিম কোর্টে এসএসসি মামলা শুনানির সময় আজ একাধিকবার উঠে এসেছে কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের প্রসঙ্গ, যিনি বর্ধমানে বিজেপি নেতা। যদিও বারবার প্রাক্তন বিচারপতির প্রসঙ্গ ওঠায় বেশ বিরক্ত হয়েছে শীর্ষ আদালত। সুপ্রিম কোর্টে এদিনের শুনানি পর্বে তার নাম উঠে আসা নিয়ে প্রতিক্রিয়া দিয়েছেন প্রাক্তন বিচারপতিও। অভিজিৎ গাঙ্গুলি এক জনসভা থেকে আজ বলেন, আজ সুপ্রিম কোর্টে তৃণমূল কংগ্রেস 2 গালে 2 থাবড়া খেয়েছে। শীর্ষ আদালতে তারা কোনো প্রশ্নের কোনো উত্তর দিতে পারেনি। এরপরই বিজেপি নেতা তথা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি সংযোজন, তারা আমার নাম করে বলতে গিয়েছিল জাস্টিস গঙ্গোপাধ্যায় বলে একজন ছিলেন, তিনি এখন বিজেপিতে যোগ দিয়েছেন। তাদের মুখের ওপর সপাটে প্রধান বিচারপতি বলে দিয়েছেন, কাদা ছুড়াছুড়ির জায়গা এটা নয়, এখানে কাদা ছুড়বেন না। এতে তৃণমূল খুব দুঃখিত হয়েছে। আমার নামে কথা বলা গেল না, এই চোরগুলিকে ধরা আমিই শুরু করেছিলাম। শুনানিতে একাধিকবার যোগ্য ও অযোগ্যদের তালিকা নিয়ে প্রশ্ন তুলেছেন সুপ্রিম কোর্ট। এসএসসি আদালতে পরিসংখ্যান দিয়ে জানায়, ওই নিয়োগ প্রক্রিয়ায় 8,324 জন প্রার্থী অযোগ্য বলে চিহ্নিত হয়েছে। চাকরি বাতিলের ওপর স্থগিতাদেশ হলেও সিবিআই তদন্তের ওপর কোনো স্থগিতাদেশ দিল না সুপ্রিম কোর্ট। কলকাতা হাইকোর্টের নির্দেশ মেনে বেআইনি নিয়োগে সিবিআই তদন্ত চালিয়ে নিয়ে যাবে বলে জানিয়েছেন শীর্ষ আদালত। মঙ্গলবার প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়, বিচারপতি জেবি পারদিওয়ালা এবং বিচারপতি মনোজ মিশ্রের ডিভিশন বেঞ্চ জানায়, হাইকোর্টের নির্দেশ মেনে বেআইনি নিয়োগের তদন্ত করবে সিবিআই, তবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা কোনো কড়া পদক্ষেপ করতে পারবে না। আবার হাইকোর্টের নির্দেশ মেনে 3 মাসের মধ্যে ওই বিষয়ে তদন্ত শেষ করতে হবে সিবিআইকে। আগামী 16 জুন এই মামলার পরবর্তী শুনানি। ফেসবুকে বিস্ফোরক পোস্ট করেন বিজেপি নেতা অনুপম হাজরা। তাতে দুর্বল প্রার্থী পিয়া সাহা, যদিও তিনি সরাসরি নাম নেননি, দুর্বল প্রার্থী দেওয়ার নেপথ্য তৃণমূল বিজেপি আঁতাত হয়ে যেতে পারে আশঙ্কা প্রকাশ করেন অনুপম। বিজেপি যে হারবে সেটা পরোক্ষ বুঝিয়ে দিয়েছেন। ছাত্র জীবন থেকেই তার রাজনীতির প্রতি আকর্ষণ ছিল। বাংলায় 20,000 আসনের প্রার্থী তালিকার প্রকাশ করেছে বিজেপি। সেখানে প্রত্যাশিতভাবে সুকান্ত মজুমদার, লকেট চট্টোপাধ্যায়ের মতো বড় মুখরা রয়েছেন, আবার জায়গা পেয়েছেন কিছু নতুন মুখ। বোলপুর লোকসভা কেন্দ্রের বিজয়ী প্রার্থী হলেন প্রিয়া সাহা। তার বাড়ি সাঁইথিয়া শহরে 2 নম্বর ওয়ার্ডে। তিনি এই প্রথম ভোটে প্রতিদ্বন্দ্বিতা করছেন না এমনটি নয়। তিনি 2016, 2021 সালের বিধানসভা নির্বাচনে সাঁইথিয়া বিধানসভার প্রার্থী হয়েছিলেন, তবে জয় আসেনি। এবার কি জয় আসবে? প্রশ্নের উত্তর সরাসরি না দিলেও অনুপম হাজরা দুর্বল প্রার্থী বলেই ফেসবুকে পোস্ট করেছেন। এদিকে বীরভূম অনুব্রত গড় বলেই পরিচিত, তবে এখন তিনি জেলবন্দি থাকায় হাওয়া অনেকটা বদলেছে বলে বিজেপি মনে করে। যদিও তৃণমূল কংগ্রেস মনে করছে এবারও বোলপুর আসনে ঘাসফুলি ফুটবে। ভোট শেষ হতেই অশান্তি শুরু জঙ্গিপুরে। বিজেপি এজেন্টটাকে বেধড়ক মারধর। রঘুনাথগঞ্জের 66 নম্বর বুথে উত্তেজনা। ভোট শেষ হতেই উত্তেজনা মুর্শিদাবাদের পাহাড়পুরে। ভোট কর্মীদের ওপর হামলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। বলিউড অভিনেতা শেখর সুমন মঙ্গলবার রাজনীতিতে প্রবেশ করেছেন এবং দিল্লিতে ভারতীয় জনতা পার্টি যোগ দিয়েছেন। প্রাক্তন কংগ্রেস নেত্রী রাধিকা খেরাও আজ জাফরান দলে যোগ দিয়েছেন। পার্টিতে যোগদানের পর শেখর সুমন বলেন, গতকাল পর্যন্ত জানতাম না যে আমি আজ এখানে বসে থাকবো, কারণ জীবনে অনেক কিছুই জ্ঞাতসারে বা অজ্ঞাত অজান্তে ঘটে। আমি এখানে খুব ইতিবাচক চিন্তা ভাবনা নিয়ে এসেছি। আমি ঈশ্বরের ধন্যবাদ জানাতে চাই যে তিনি আমাকে এখানে আসার নির্দেশ দিয়েছেন। এদিকে কংগ্রেস প্রাক্তন নেত্রী রাধিকা খেরাও বলেছেন, রাম ভক্ত হওয়ার জন্য, রামলালার দর্শন করার জন্য কৌশল্যা মাতার জমিতে আমার সঙ্গে যেভাবে দুর্ব্যবহার করা হয়েছে, আমি যদি থাকতাম তবে আমি এখানে পৌঁছাতে পারতাম না। রক্ষা পায়নি বিজেপি সরকার, মোদী সরকার। আজকের কংগ্রেস মহাত্মা গান্ধীর কংগ্রেস নয়, এটা রাম বিরোধী, হিন্দু বিরোধী কংগ্রেস দল ছাড়ার পরে তিনি অভিযোগ করেছেন যে ছত্তিশগড় কংগ্রেস দলীয় নেতারা তাকে হয়রানি করেছে, তাকে একটি ঘরে তালাবন্ধ করেছে এবং তাকে লাঞ্ছিত করেছে। তিনি দাবি করেন তিনি দলের নেতাদের কাছে বিষয়টি তুলে ধরেছেন, কিন্তু কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। লোকসভা নির্বাচনের 3য় দফায় 10টি রাজ্য ও একটি কেন্দ্রশাসিত অঞ্চলের 93টি আসনে গড়ে ভোট পড়েছে 66.5/8। পশ্চিমবঙ্গের 4টি আসনে ভোটদানের গড় হার ছিল 76
৭৫.৫/২%। খবর এই পর্যন্তই।